আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ব্রেকে যাওয়ার আগে আমরা এক্সপেন্স পর্যন্ত দেখছিলাম কিভাবে এটা ক্রিয়েট করতে হয় ইন কুইক বুকস। আর চেক, আচ্ছা ঠিক আছে। সো চেকের যে ব্যাপারটা, এটা হচ্ছে যদি আমাদের চেক রিলেটেড কোনো এক্সপেন্স থাকে, আমাদের যদি কোনো পেমেন্ট আমরা চেকের মাধ্যমে করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা কুইক বুকসে রেকর্ড দিব। তো চেক রিলেটেড এক্সপেন্স গুলো রেকর্ড দেওয়ার জন্য আমাদের কুইক বুকসে আলাদা একটা অপশন আছে। এটা ক্রিয়েট করতে হলে আমাদের যে নেভিগেশন প্যানেল আছে, নেভিগেশন প্যানেল থেকে আমরা কুইক ক্রিয়েট অপশনে যাব, এবং এখানে আমার সাপ্লায়ার্স যে হেডিংটা, সাপ্লায়ার্স হেডিং এর এক্সপেন্সের ঠিক নিচেই আমাদের চেক অপশনটা অ্যাভেলেবল। ঠিক আছে, সাপ্লায়ার্স হেডিং এ এক্সপেন্সের ঠিক নিচেই আমাদের চেক অপশনটা অ্যাভেলেবল। তো আমি এটা নিচ্ছি চেক। তো এটা হচ্ছে আমার চেকের টেমপ্লেট, এবং এখানে আমার যদি কোনো চেকের ইনফরমেশন এন্ট্রি দিতে হয় রিলেটেড উইথ মাই এক্সপেন্স, তো ওয়ান বাই ওয়ান আমাকে এগুলা এন্ট্রি দিতে হবে। তো এখানে প্রথমে আমি আমার পে কে নিচ্ছি, যে কাকে পে করা হচ্ছে চেকের মাধ্যমে। So, আমি ধরেন অ্যাডাম কোককে নিলাম, সরি রবিনসনকে নিলাম, এবং রবিনসনকে নিয়ে এখানে আমার যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, যে আমি কোন অ্যাকাউন্ট থেকে আমার এটা ডিসবার্স হচ্ছে, পেমেন্টটা মেক করা হচ্ছে। সো দ্যাট ইজ মাই চেকিং অ্যাকাউন্ট সিলেক্টেড। পেমেন্ট ডেট হচ্ছে আমার এটা 6 ডিসেম্বর ধরে নিচ্ছে। চেক নাম্বার ইজ 4, সো দ্যাট ইজ ইউর রেফারেন্স নাম্বার। আর যদি আপনি চান এখানে আপনার যে চেক নাম্বারটা আছে যেটা ব্যাংক থেকে প্রোভাইড করা, যেটা আপনার লিফ বা চেকের পাতায় যেটা লেখা থাকে, সেটা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। সো অ্যামাউন্টস আমরা এক্সক্লুসিভ অফ ট্যাক্স যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ অফ ট্যাক্সও রাখতে পারি। আর এখানে আমি ক্যাটাগরি ডিটেল দিতে পারি, অথবা আইটেম ডিটেলও দিতে পারি, অথবা চাইলে দুটোই দিতে পারি। তো এখানে আমি লেটস সে এখানে আমি আইটেম ডিটেল নেই। সো আইটেম ডিটেলস থেকে এখানে আমি ধরেন সার্জিক্যাল ইকুইপমেন্ট নিয়ে একটা, আচ্ছা দুইটা নিচ্ছি। ট্যাক্স দিয়ে দিচ্ছি আমার এখানে পারচেজ ট্যাক্স। তো সেই ক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে কত, 1200, আর এটার উপর 5% 60, টোটাল হচ্ছে 1260। একটু উপর দিকে দেখি, ওকে এভরিথিং ইজ ফাইন। আমি এটাকে এখন সেভ এন্ড ক্লোজ করে দিই। তো চেকের যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার এক্সপেন্সের মতোই, যে এখানে আপনার কোনো ডিউ ডেটের ব্যাপার নাই। সো আমি যদি এক্সপেন্স ট্রানজ্যাকশনে যাই, সো বিলের ক্ষেত্রে আমরা দেখবো যে ওখানে আপনার এক্সপেন্সের একটা বিলের ক্ষেত্রে আমরা দেখবো যে ওখানে একটা ডিউ ডেটের ব্যাপার থাকে, যে আমাকে এর মধ্যে পরিশোধ করে দিতে হবে। তা না হলে ওটা ওভার ডিউ হিসেবে থেকে যাবে। বাট চেক বা এক্সপেন্সের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যখন আপনার এখনই পে করে দেওয়া হচ্ছে, আর চেকের মাধ্যমে তো আমরা এখনই পে করে দিই চেকটা যখন আমরা রাইট করি। সো তার সাথে সাথে তো আমাদের এটা পে হয়ে যায়। আর সেই ক্ষেত্রে আমরা যখন এটা অন ক্যাশে, মানে সাথে সাথে যখন আমরা পেমেন্টটা করতেছি, চেক ইউটিউব আইটেমটা আমরা ইউজ করতে পারি। তো এখানে আর তখন ওই ডিউ ডেট বা 7 দিন পর বা 10 দিন পর যে পেমেন্টটা হবে, সেই অপশনটা আর এখানে থাকতেছে না। তো এটা হচ্ছে আমাদের চেকের ট্রানজ্যাকশনটা, $1260। সো আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টে যাই। চার্ট অফ অ্যাকাউন্টে আমার ব্যাংক অ্যাকাউন্টে একটু ঢুকি। Robinson. So this one is it. 6th of December 2020, এবং no এটা তো ওটা না। উম, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে। সো এটাও না। উম, এই যেটা, সো এটা হচ্ছে আমার চেক এক্সপেন্স ডিসেম্বর 6 তারিখে যেটা হচ্ছে। সো রবিনসনের কাছে আমার এটা পেমেন্ট করা হয়ে গেছে ফ্রম মাই চেকিং অ্যাকাউন্ট, $1260। তো এটা হচ্ছে আমরা যদি চেকের মাধ্যমে কোনো কিছু পে করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা এই কুইকবুকস অনলাইনে তার যে চেক ফিচারটা আছে সেটা ইউজ করতে পারি। হোয়াট আর দ্য ওয়েজ টু মেক পেমেন্টস। তো হোয়াট আর দ্য ওয়েজ টু মেক পেমেন্টস আমাদের কুইকবুকসে যখন আমরা কোনো কিছু রিসিভ করি বা যখন আমরা কোনো কিছু পে করি, তো ওখানে কিন্তু আমাদের পেমেন্ট মেথডস একটা অপশন ছিল। যেমন কিছুক্ষণ আগে আমি একটা কোন একটা বিল বা এক্সপেন্স কিছু একটা, তো আমি মনে হয় ক্যাশ সিলেক্ট করছিলাম। সো ওটা ছিল আমার পেমেন্ট মেথডস, যে কিভাবে আমি এটা পেমেন্টটার বিল হলে মেক করতেছি অথবা ইনভয়েস হলে কালেক্ট করতেছি। সো বাই ডিফল্ট আমাকে কুইকবুক 4টা পেমেন্ট মেথড তার সিস্টেমে দিয়ে দিছে। একটা হচ্ছে আমাদের ক্যাশ,
একটা হচ্ছে আমাদের চেক, একটা ক্রেডিট কার্ড এবং আরেকটা হচ্ছে ডিরেক্ট ডেবিট। সো এগুলো হচ্ছে আমার পেমেন্ট মেথডস। এগুলো আমি অ্যাড করি নাই, এগুলো আপনাদেরও আছে, যেটা ডিফল্ট আইটেম হিসেবে কুইকবুকস আপনার অলরেডি অ্যাকাউন্টে অ্যাড করে দিছে। But if you want, you have the freedom to edit them. You can add some new methods, or you can deduct or delete the existing methods if you think that they are redundant. তো সেই ক্ষেত্রে আমাকে যদি এটা দেখতে হয়, তো আমি গিয়ার আইকনে যাব। গিয়ার আইকন থেকে অল লিস্ট অপশনে আসবো। গিয়ার আইকন থেকে অল লিস্ট অপশনে আসলে এখানে আমার পেমেন্ট মেথডস একটা অপশন কিন্তু আছে। তো আমি পেমেন্ট মেথডস অপশনে যাই। তো এটাই হচ্ছে আমার লিস্টটা, যখন আমি কোনো একটা ইনভয়েস থেকে পেমেন্ট মেক কালেক্ট করি অথবা কোনো একটা বিল থেকে পেমেন্ট মেক করি, সো আমার পেমেন্ট মেথডে কিন্তু ডাউন অ্যারো থেকে এই অপশনগুলো আসে। সো এখান থেকে যদি আমার প্রয়োজন হয়, সো আমি চাইলে এটাকে কিছু আইটেম ডিলিট করে দিতে পারি যদি না লাগে, আর চাইলে আমি এখানে এক্সট্রা কিছু আইটেম অ্যাডও করতে পারি। তো যদি অ্যাড করতে হয়, তো ধরেন আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, সো আমার রাইট কর্নারে যে নিউ আইটেম অপশনটা যে আছে, সো আমি নিউতে যাই। নিউতে গিয়ে নেমে ধরেন আমি পেপল একটা মেথড অ্যাড করতে চাচ্ছি, সো আমি পেপল লিখলাম। যদি এটা ক্রেডিট কার্ড হয়, সো আমি এটা চেক করে দিব দিস ইজ এ ক্রেডিট কার্ড। আর যদি না হয়, সো যেভাবে আছে ওভাবেই রেখে দিব, চেক করার দরকার নেই। কারণ যদি আমি এটাকে চেক করে দিই, সো কুইকবুকস তখন এটাকে ক্রেডিট কার্ড হিসেবে সেটাকে আইডেন্টিফাই করবে। সো লিভ ইট বি, এটা যেহেতু পেবল, সো দিস ইজ নট ক্রেডিট কার্ড, এটাকে আমি এভাবে রাখতেছি, এটাকে সেভ করে ফেলি। তো এটা হচ্ছে আমার একটা পেমেন্ট মেথড অ্যাড হলো, যে আমার পেপলে কি এটা ক্যাশ ইন হচ্ছে নাকি আউট হচ্ছে। তো যখন আমি এটা ইনভয়েসে মানি রিসিভ করব অথবা বিলের মানি মেক করব, তো তখন আমি কিন্তু এটা দেখতে পারবো। আর এখান থেকে যদি ধরেন যে আমার কিছু যদি রিডান্ডেন্ট হয়, যেটা আমাকে ডিলিট করে দিতে হবে, ধরেন আমার এখানে ডিরেক্ট ডেবিটটা লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমার যদি এটা ডিলিট করতে হয়, তো তার ডাউন অ্যারোতে যদি আমি ক্লিক করি ডিরেক্ট ডেবিটের, তো এখানে আমার দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে এডিট এবং আর হচ্ছে মেক ইনঅ্যাক্টিভ। তো আমি মেক ইনঅ্যাক্টিভে যাচ্ছি। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক ডিরেক্ট ডেবিট ইনঅ্যাক্টিভ? সো ইয়েস। তো সেই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে ডিরেক্ট ডেবিট ইজ গন, এবং এখানে আমার ক্যাশ আছে, চেক আছে, ক্রেডিট কার্ড এবং পেপল। সো চারটা মেথড আমার এখানে চলে আসলো। তো এভাবে চাইলে আমি এটাকে ডিলিট করে দিতে পারি, চাইলে নতুন একটা মেথড অ্যাড করতে পারি। আর যদি এটা পিডিএফ ফাইল লাগে, তো সেই ক্ষেত্রে আমি প্রিন্ট আইকন থেকে এটার এটার ডেস্টিনেশন সেভ এস পিডিএফ দিয়ে আমি সেভ করতে পারি। সো আই উইল গেট আ পিডিএফ কপি অফ দিস পেমেন্ট মেথডস। I think it has been saved. হ্যাঁ, পেমেন্ট মেথড চলে আসছে। সো এটা হচ্ছে আমার চারটা পেমেন্ট মেথড এখানে, যেটা আমার পিডিএফ এ সেভ হলো। তো এটা হচ্ছে আমার বিভিন্ন পেমেন্ট মেথড রিলেটেড। আপনার যেটা যদি চান, সো আপনি চাইলে এখানে কিছু আইটেম অ্যাড করতে পারেন, চাইলে এখান থেকে কিছু আইটেম ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে? সো এটা হচ্ছে তার বিভিন্ন মেথডস। আমার একটা প্রশ্ন ছিল স্যার, চেক বলেন ক্যাশ বলেন দুইটাই তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে মানি ডিডাক্ট করে, তাই না স্যার? হ্যাঁ, দুইটাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মানি যেটা করবে। এখন তাহলে ক্যাশের স্যার যে ব্যাপারটা, এটাও যদি আপনার পেটি ক্যাশ হয়, ঠিক আছে, বা ও আপনার যদি আচ্ছা, দেখেন যে আপনি আপনার যে অফিসে আপনার হয়তো একটা লকারে ক্যাশ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি তখন ওটা ক্যাশটা ওই পারপোজে ইউজ করবেন। ও আচ্ছা আচ্ছা স্যার বুঝছি। আর সাপ্লাই ক্রেডিটের যে ব্যাপারটা, সো এখানে যদি আমাদের কোনো পারচেজ রিটার্ন থাকে, যেরকম আমরা ক্রেডিট নোট সেলসের বেলায় দেখছিলাম, তো এখানে যদি আমাদের কোনো পারচেজ রিটার্ন থাকে, যে আমি কোনো একজন সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করলাম, এবং এখানে যদি দেখি যে আমার কোনো ডিফেক্ট আছে বা আমার যে সমস্ত প্রেফারেন্স ছিল সেটা আমাকে প্রোভাইড করা হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা যেরকম ইনভয়েসের বেলায় কাস্টমারদের কাছ থেকে সেলস রিটার্ন নিছিলাম, বিলের বেলায় আমরা আমাদের সাপ্লায়ারকে এটা রিটার্নও করতে পারি, যেটা হচ্ছে আমাদের পারচেজ রিটার্ন। তো এখানে যদি আমাদের পারচেজ রিটার্ন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি সাপ্লায়ার ক্রেডিট। এবং সাপ্লায়ার ক্রেডিট অপশনটা যদি আমাদের ক্রিয়েট করতে হয়, যদি পারচেজ রিটার্ন আমাদের হয়ে থাকে, আমি একটু দেখতে চাই যে আমার কি কোনো বিলগুলার কি অবস্থা, একটু দেখি। আচ্ছা, সব আমার কালেকশন হয়ে গেছে। তো যদি আমার কোনো বিলের পেমেন্ট হয়ে গেছে এবং তারপর যদি আমার কোনো কিছু রিটার্ন করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ঠিক আছে, মানে এখানে যদি আফটার পেমেন্ট যদি আমার কোনো পারচেজ রিটার্ন থাকে, তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা বিল ওপেন করি। আমার মোটামুটি সবই পেমেন্ট হয়ে গেছে।
সো আমার মানে কোনো নাই কোনো আচ্ছা এটা এটা হচ্ছে টু পেমেন্টস মেড অন, আচ্ছা ঠিক আছে। তো আমার এটা মনে হয় কিস্তিতে ছিল খুব সম্ভবত। আচ্ছা ঠিক আছে, তো এখানে ধরেন আমার লাস্ট পেমেন্টটা কত ছিল, 9 ডিসেম্বর। তো ধরেন আমি 9 ডিসেম্বর পর দেখতে পারলাম যে আমার এটা, ফর এক্সাম্পল আমি 9 ডিসেম্বর পর আমি এটা একটা আইটেম ফেরত দিতে চাই। সেটা হয়তো আমি খেয়াল করি নাই বা আমার হয়তো চোখে পড়ে নাই, পরে চোখে পড়লো, সো তাকে বললাম এবং সে রাজি হইলো। তো এখন আমি এখানে যে দুইটা লাইফ সেভিং ইকুইপমেন্ট পারচেজ করছিলাম আফটার 9th of December, that is after making the payment, I want to return some one item to my supplier. তো সেই ক্ষেত্রে আমার পেমেন্ট তো অলরেডি হয়ে গেছে। তো এখানে প্রসিডিউরটা কি, যদি পেমেন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার প্রসিডিউরটা একটু লেংদি। তো এটা হচ্ছে আমার সেই বিল পেমেন্টের সফট কপি, সো তার রেকর্ড। তো আমি আমার আরেকটা ডুপ্লিকেট করতেছি এবং এখান থেকে আমি যেখানে যাব, ডুপ্লিকেট করাই ছিল। তো আমি এখান থেকে যেখানে যাব, তো আমি কুইক রেট থেকে সাপ্লায়ার আন্ডারে আমি সাপ্লায়ার ক্রেডিট, ঠিক আছে, সাপ্লায়ারের ঠিক নিচের দিকে আমার অপশনটা আছে সাপ্লায়ার ক্রেডিট। আমি সাপ্লায়ার ক্রেডিট অপশনে যাই। তো সাপ্লায়ার ক্রেডিট অপশনে গিয়ে আমাকে তার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো এক এক করে অ্যাড করতে হবে। সো আবারও বলতেছি, যদি আফটার পেমেন্ট হয় এবং সেখানে যদি আপনার কোনো পারচেজ রিটার্ন থাকে, সো ইউ হ্যাভ টু ফলো 3 স্টেপস। আপনাকে ক্রেডিট নোট ক্রিয়েট করতে হলে, সাপ্লায়ার ক্রেডিট ক্রিয়েট করতে হলে আফটার পেমেন্ট আপনাকে 3টা ধাপে কাজ করতে হবে, 3টা ধাপে। সো আমি এখন প্রথম ধাপে আছি। তো প্রথম ধাপে আমাকে একটা সাপ্লায়ার ক্রেডিট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সাপ্লায়ার ক্রেডিট আমি ক্রিয়েট করতেছি। আমার সাপ্লায়ার ছিল কে, পিটার, মিস্টার পিটার। আমার পেমেন্ট ডেট এটা ছিল 9 ডিসেম্বর। আমি এটা 6 ডিসেম্বর দিলে তো হবে না, এটা 10ই ডিসেম্বর দিচ্ছি। অ্যামাউন্টস আর এক্সক্লুসিভ অফ ট্যাক্স এটাই রাখতেছি। লাইফ সেভিং ইকুইপমেন্ট, ক্যাটাগরি ডিটেল না আইটেম ডিটেল। সো লাইফ সেভিং ইকুইপমেন্ট, ধরেন আমার দুইটা ছিল, দুইটা থেকে আমি একটা ফেরত দিব। ঠিক আছে, সো আমি একটা রাখতেছি। সো এটা আবার চলে গেছে, আচ্ছা সো একটা রাখতেছি। সো একটা আমার 500 করে, ট্যাক্স ছিল পারচেজ ট্যাক্স। ঠিক আছে, তো পারচেজ ট্যাক্স নিলাম, আমার মনে হয় এভরিথিং ইজ কপিড। এটা ছিল 1050, এটা হচ্ছে 525 মাল্টিপ্লাই 2050। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1। ঠিক আছে, আমার যদি আফটার পেমেন্টে কোনো পারচেজ রিটার্ন থাকে, তো প্রথম স্টেপে একটা সাপ্লায়ার ক্রেডিট ক্রিয়েট করব, তার ওই বিলের কপিটা থেকে দেখে যাতে কোনো ভুল না হয়। তো স্টেপ 2 তে আমি যেটা করব সেটা হচ্ছে, আমাকে এটা ব্যাংকে, তো আমার এটা অলরেডি ডিপোজিট হয়ে গেছে। ঠিক আছে, ব্যাংকে তো আমার এটা ডিপোজিট হয়ে গেছে, যেহেতু আমি অলরেডি মেক পেমেন্ট করে ফেলছি। তো যেহেতু আমি পেমেন্টটা আমি করে ফেলছি, তো আমার তো এখন এটা যে আমি তাকে ফেরত দিচ্ছি, আমার তো কি রিফান্ড হচ্ছে, সে আমাকে টাকাটা ফেরত দিচ্ছে, ডলারটা ফেরত দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখন কি করব, আমি এখন এটা রিফান্ড করব, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আমি এটা এখন রিফান্ড করব, যে তার কাছ থেকে আমার ডলারটা ঢুকতেছে। তো এই রিফান্ডটা দেখানোর জন্য আমি আবার কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েট থেকে আমি ব্যাংক ডিপোজিটে আসি। তো কুইক রেট থেকে ব্যাংক ডিপোজিটে আসি। এখানে আমার যেটা হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। যেহেতু এটা পেমেন্টটা কোথায় হয়েছিল একটু দেখি। পেমেন্টটা হচ্ছিল আমার মনে হয় চেকিং অ্যাকাউন্টেই হয়েছে। ঠিক আছে, চেকিং অ্যাকাউন্টেই হয়েছে, ওকে। তো আমি এটা দেখানোর জন্য যে যদি আমার এটা ধরেন যে আরো সেভিং অ্যাকাউন্ট থাকে, বা এটা যদি আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে হয়, সো তখন কিন্তু আবার ক্যাশ না, মানে অন্য কোনো যদি ব্যাংক হয়, ঠিক আছে, ক্যাশ তো হচ্ছে অন্য জিনিস, যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে হয়, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা এখানে ওটাই চুজ করব। ঠিক আছে, তো আমি এটা যেহেতু আমার এটা চেকিং অ্যাকাউন্ট থেকে হয়েছে, ঠিক আছে, তো আমি এটা নিচ্ছি চেকিং অ্যাকাউন্ট। আর ডেট আমি একটু করি, ধরেন 10 তারিখে তো ক্রেডিট নোটটা ক্রিয়েটই করলাম, ধরেন তার কাছ থেকে ফান্ড পেতে পেতে আমার এটা 12ই ডিসেম্বর সময় লাগছে। তো আমি এটা 12ই ডিসেম্বর দিলাম। অ্যাড ফান্ড ইজ টু দিস ডিপোজিটে, এখানে আমি এটা রিফান্ড করব। আমার ব্যাংক অ্যাকাউন্টে এটা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে রিসিভ ফ্রম, কার কাছ থেকে রিসিভ করতেছি, ঠিক আছে, হু ইজ দ্য পার্টি, মিস্টার পিটার। সো মিস্টার পিটার, ওকে। অ্যাকাউন্ট হচ্ছে আমার এখানে অ্যাকাউন্টস পেয়েবল। ডেসক্রিপশন চাইলে দিতে পারেন যে রিফান্ড ফ্রম মাই সাপ্লায়ার টু সেলিং অন ক্রেডিট। আর পেমেন্ট মেথড এটাও দিতে পারেন, এটা অপশনাল, ডেসক্রিপশন অপশনাল, পেমেন্ট মেথড অপশনাল,
রেফারেন্স নাম্বার দিস ইজ অলসো অপশনাল। অ্যামাউন্ট কতটুকু নিচ্ছি, আচ্ছা এটা আমাদের আউট অফ স্কোপ করে দিতে হবে। সো অ্যামাউন্ট আমার এখানে কতটুকু হচ্ছে, ঠিক আছে, আমি এখানে কতটুকু ফেরত নিচ্ছি 550। সো আমি এখানে 550 টাইপ ইন করে দিব। আমি ফেরত নিচ্ছি $550। না 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 না, এটা নট 550, এটা 525, ঠিক আছে। এটা হচ্ছে কিস্তি, প্রথম কিস্তি বা সেকেন্ড কিস্তি, সেকেন্ড কিস্তিটা। বাট এটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিটের পরিমাণটা হচ্ছে 525, তো আমি এটা 525 দিই। 525 525 দিলাম। এবং এখানে আমার এখানে নিচের দিকে আসলে যেটা হচ্ছে ক্যাশব্যাক গোস টু চেকিং অ্যাকাউন্ট, ওকে সমস্যা নেই, এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দিই। তো এটা হচ্ছে আমার রিফান্ড যদি হয়, তো আমাকে যদি কাস্টমার সাপ্লায়ার যদি সে রিফান্ড দেয়, সে যখন প্রোডাক্টটা নিল, যেহেতু পেমেন্ট অলরেডি করে ফেলছি, সো সে তো প্রোডাক্টটা নিচ্ছে, তো মানি তো অবশ্যই সে রাখবে না, সে আমাকে এটা আবার কি করবে, ফেরত দিবে। সো এটা আমি আমার ব্যাংক ডিপোজিটে গিয়ে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, চেকিং অ্যাকাউন্ট, সেখানে এটা আমি ডিপোজিট করলাম, রিফান্ড করলাম $525। এখন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আপনার যে এক্সপেন্সটা আছে সেটাকে টোটাল প্লাস মাইনাস করে জিরো করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আবার কুইক রেট অপশনে যাব, কুইক রেট থেকে এক্সপেন্সে আসি। এক্সপেন্সে আসলে এখানে আমাদের পে হচ্ছে কে ছিল, পিটার, আচ্ছা। তো এখানে আমাদের পে হচ্ছে পিটার। এবং আমি যখন এখানে পে চুজ করব পিটার, দেখেন সিস্টেম আমাকে সাথে সাথে সে একটা মেসেজ দিছে, ঠিক আছে, যে পিটারের আমার একটা ব্যাংক ডিপোজিট আছে, আমি তার কাছ থেকে একটা রিফান্ড নিছি, এবং আমার একটা সাপ্লায়ার ক্রেডিট আছে। সো আমি এই দুইটা জিনিস অ্যাড করে দিব। সো দুইটা জিনিস অ্যাড করে নিলাম, এবং আমার এখানে বিল পেমেন্ট কতটুকু দাঁড়াচ্ছে, ঠিক আছে, আমার যে সাপ্লায়ার ক্রেডিটটা একটু আগে ক্রিয়েট করছিলাম, সেটা তো আমার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করার জন্য আমি আমার যে ব্যাংক ডিপোজিটে একটু আগে যে রিফান্ডটা নিলাম, সেটাকে আমি অ্যাড করে নিলাম। সো দুইটাই সেম অ্যামাউন্ট, সাপ্লায়ার ক্রেডিট হচ্ছে 525 আর ডিপোজিটও নিচ্ছি 525। সো প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এখন আর আমার কোনো বিল ডিউ নাই, বা কোনো ধরনের কোনো বাড়তি কোনো কিছু নাই, আমার অ্যামাউন্ট পেড হয়ে যাচ্ছে জিরো। তো এটা হচ্ছে আমার এক্সপেন্সে এসে আমি এটা করে নিব, আমার যে ক্রেডিটটা ছিল সেটা আমি আমার অ্যাড করে নিব, এবং আমি যে ব্যাংক ডিপোজিটটা যেটা রিফান্ড করছি সেটাও আমি অ্যাড করে নিব। আর সেই ক্ষেত্রে আপনাকে এটা বাড়তি কোনো কিছু করতে হবে না। আপনি যখন এই পেই থেকে আপনার ওই পার্টিকুলার পার্টিকে চুজ করবেন, কুইকবুকস অটোমেটিক্যালি সে তার যদি সিস্টেমে রেকর্ড থাকে, যেমন এটা হচ্ছে স্টেপ নাম্বার 3, আপনি যদি এটা ফার্স্ট স্টেপে আসেন, সে আপনাকে কিছুই দেখাবে না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনার ধাপে ধাপে যাইতে হবে। সো আপনি যদি প্রথম স্টেপে ক্রেডিট ক্রিয়েট না করে, সেকেন্ড স্টেপে যদি এটা ব্যাংক রিফান্ড না করে যদি থার্ড স্টেপে একেবারে স্টেপ ওয়ানে চলে আসেন, তো তখন কিন্তু সে আপনাকে এগুলা সাজেস্ট করবে না। তো ফার্স্ট স্টেপে আমরা এটা সাপ্লায়ার ক্রেডিট ক্রিয়েট করব, সেকেন্ড স্টেপে এসে আমরা এটা ব্যাংকের রিফান্ড নিব, আর থার্ড স্টেপে এসে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব, যে আমার এখন আর কোনো বকেয়া নেই বা কোনো ক্রেডিট নেই, আমার যে ক্রেডিট নোটটা ছিল সেটা আমার এখন ক্লোজ হয়ে যাবে। এটাকে আমি 7 পোস্ট, আচ্ছা ডেটটা একটু দেখা দরকার। 12ই ডিসেম্বর, ওকে সমস্যা নেই, এটাকে আমি 12ই ডিসেম্বর রাখতেছি, 7 ক্লোজ। সো বিল পেমেন্ট $0 ইজ সেভড। এখানে ব্যাংক অ্যাকাউন্টে আমি একটু আসি, ব্যাংক অ্যাকাউন্টে তো আমি একটা রিফান্ড নিছি। সো আমি একটু ব্যাংক অ্যাকাউন্টে যাই, দেখি কি অবস্থা। তো ব্যাংক অ্যাকাউন্টে যদি আসি, সো দেখেন প্রথমেই দেখেন, এটা হচ্ছে মিস্টার পিটার, যেটা 12ই ডিসেম্বর তার কাছ থেকে আমি একটা রিফান্ড নিছি, ঠিক আছে। তো আমার ডিপোজিটে $525 হ্যাজ বিন ডিপোজিটেড, এটা আমার এখানে চলে আসছে। আর আমি একটু এক্সপেন্সে যাই। সো এখানে আমার যেটা হচ্ছে, এটা একটু দেখা দরকার, এটা কি ধরনের টাইপ, আচ্ছা এটা ছিল সাপ্লাই ক্রেডিট। সো এটাকে আমি ক্লোজ করে দিছি। ওকে, সো ইট হ্যাজ বিন ক্লোজড নেগেটিভ 525, দ্যাট মিন্স ইট হ্যাজ বিন ক্লোজড। আর এটাকে আমি এক্সপেন্সের মাধ্যমে ক্লোজ করে দিছি। তো এটা হচ্ছে আমাদের যদি কোনো আফটার পেমেন্ট যদি কোনো ক্রেডিট থাকে, যদি কোনো পারচেজ রিটার্ন হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে 3টা ধাপে কাজটা করতে হবে। যদি আমি আমার সাপ্লায়ারকে পে করে ফেলি and then I decided to make some adjustment to make some purchase return, তখন আমাকে 3টা স্টেপ ফলো করতে হবে। এর মধ্যে প্রথম স্টেপে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ক্রেডিট ক্রিয়েট করব, সাপ্লায়ার ক্রেডিট। সেকেন্ড স্টেপে এসে আমি আমার যেহেতু পেমেন্ট হয়ে গেছে, তো আমার ফেরত নিচ্ছে, আমি এটা রিফান্ড নিচ্ছি, সো আমি ব্যাংক ডিপোজিটে এটা রিফান্ড করব। আর থার্ড স্টেপে যে ক্রেডিটটা আমি ক্রিয়েট করছিলাম সেটা আমি আমার ব্যাংক ডিপোজিটের সাথে অ্যাডজাস্ট করে এরকম নেগেটিভ করে দিব। সো ইট হ্যাজ বিন অ্যাডজাস্টেড।
তো এটা হচ্ছে যখন আমার পেমেন্টের পর যদি কোনো রিটার্ন থাকে, পারচেজ রিটার্ন থাকে, তো তখন আমি এই ৩ টা স্টেপ ফলো করব। আর যদি ভাই আপনার ডেভিড নোট বলেন না ভাইয়া, সরি, এটা কি ডেভিড নোট? ডেবিট বুঝি নাই। ডেভিড নোট কি এটা? ডেবিট লুপ সাপ্লাই ক্রেডিটটা কি ডেভিড নোট? আমি ঠিক বলতে পারতেছি না ঠিক। কারণ আমি আমার সাপ্লায়ার যে ক্রেডিট ছিল তাকে তো আমি ডেবিট করেছি মূলত। সাপ্লায়ার ক্রেডিট ক্রেডিটটা আমি ডেবিট, হ্যাঁ সাপ্লায়ার ক্রেডিটটা আমি করে ফেলছি, মানে ক্লোজ করে ফেলছি। হ্যাঁ তো ক্লোজ করেছি সামার। হ্যাঁ, এটাকে ডেবিট নোট বলে মূলত আর কি, নাকি? হতে আমার পারে, আমার হতে পারে। আপনারা অ্যাকাউন্টেন্ট তো, আপনারা মানে আসলে কি টার্ম ইউজ করেন আমি ঠিক জানি না। মানে আমার এখানে সিনারিওটা হচ্ছে যে আমি প্রথমে তার ওই না না সাপ্লায়ার ক্রেডিটটা ক্রিয়েট করছি, তারপর আমি এটা ক্লোজ করে দিছি, মানে প্লাস মাইনাস করে ফেলছি। জাহিদুল রাসেল ভাই, এখানে এটা যদি বকেয়া ভিত্তিক বাকিতে ক্রয়কৃত মাল যদি ফেরত করা হইতো তাহলে এটা আমরা ডেবিট মেমোরেন্ডাম বলতাম। এটা তো ক্যাশ হয়েছে, এই জন্য এটাকে আমরা ডেবিট মেমোরেন্ডাম মনে হয় বলবো না। বাকিতে হইলে সেটা ডেবিট মেমোরেন্ডাম, যেটা ডেবিট নোট বলা হয় আর কি। আচ্ছা, বাকিতে পারচেজ করলে ডেবিট মেমো। হ্যাঁ, এটা বাকিতে পার্সেসকৃত গুডস যদি রিটার্ন করা হয় তাহলে সেক্ষেত্রে ডেবিট মেমোরেন্ডামটা ইউজ করা হয় আর কি। এখন এটা তো ক্যাশ, ক্যাশ অলরেডি টাকা পে হয়ে গেছে, টাকা আমরা অলরেডি পে করে ফেলছি, আবার এটাকে আমরা রিফান্ড করতেছি। ও পেমেন্ট আচ্ছা, করার এটাকে আমরা রিফান্ডে বলবো। আচ্ছা, 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 ঠিক আছে। ডেবিট। সো আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে বলেন আপনারা যে টার্ম ইউজ করেন। তো মানে এখানে সিনারিওটা ছিল যে আমাদের এটা পারচেজ করা অলরেডি হয়ে গেছে এবং আমরা এটা পেমেন্টও করে ফেলছি, এবং তারপরে এটাকে আমরা করতেছি, আমাদের যে ফান্ড আছে সেখান থেকে এটা আমরা রিফান্ড নিয়ে আবার এটা সাপ্লায়ার ক্রেডিটটা আমরা ক্লোজ করে দিচ্ছি। সো সেক্ষেত্রে যেহেতু আমাদের এটার বাকিতে কোনো কিছু হচ্ছে না, আমরা অলরেডি পে করে ফেলছি, তো আহ, যেটা হচ্ছে যে ডেবিট মেমো মনে হয় না। তো স্যার, হ্যাঁ বলেন। স্যার সেলস মানে যেটা কি বলে, সেলস এর ক্ষেত্রে, সেলস রিটার্নের ক্ষেত্রে যখন আমরা টাকাটা পে করে ফেলছি, সরি টাকাটা আমরা যখন রিসিভ করে ফেলছি, হুম, এরপরে যদি বিক্রিত পণ্য আমাদের কাছে ফেরত চলে আসে আর কি, হুম, সেক্ষেত্রে আমরা তো টাকাটা আমরা আমাদের ব্যাংক থেকে ইয়ে করে নেই আর কি, ডিডাক্ট করে নেই। হুম, কিন্তু স্যার এই ক্ষেত্রে কি অ্যাডজাস্টমেন্ট ইউজ হবে? আপনি তো হুম। এখানে অ্যাডজাস্টমেন্ট ইউজ করছেন, সেক্ষেত্রে কি অ্যাডজাস্টমেন্ট ইউজ হবে কিনা? আচ্ছা, আবার বলেন তো, আপনার সিনারিওটা আমি ঠিক বুঝিনি, আবার বলেন। স্যার এখানে তো আমরা গুডস পারচেজ করে ক্যাশ পেমেন্ট করে ফেলছি এবং হুম, টাকাটা পরবর্তীতে আমরা গুডস রিটার্ন করে এবং আবার ক্যাশটা আমরা রিটার্ন করে নিয়ে আসছি। হুম, 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 হুম। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন বিক্রয়ের ক্ষেত্রে আমরা যদি গুডস বিক্রয় করলাম, বিক্রয় করে পেমেন্টটাও নিয়ে নিলাম, হুম, নিয়ে হুম, নেওয়ার পরে আবার পণ্যগুলো ফেরত চলে আসলো, সেক্ষেত্রে হ্যাঁ, আমরা ওদেরকে ক্যাশ পেমেন্ট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে কি আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট দিতে হবে কিনা? এটা না, না, আগের কথা আগে, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট ইউজ করা লাগবে না। না, না, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্টমেন্ট বলতে রিফান্ড রিসিট ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওটা তো তখন দেখতে হবে। আপনার আচ্ছা যদি সেলসে কালেকশন অলরেডি হয়ে যায় এবং তারপর যদি আপনার এটা কাস্টমার আপত্তি জানায় যে এখানে আমার সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আপনি ওটা রিফান্ড রিসিটের মাধ্যমে অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন। জি জি স্যার, বুঝতে পারছি, শুধু সেলস রিফান্ডের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। ওকে। আর এখানে যদি আমাদের কোনো আফটার পেমেন্ট না হয়ে যদি বিফোর পেমেন্ট হয়, যেখানে আমাদের এখন পর্যন্ত কালেকশন পেমেন্ট হয়নি কোনো একটা বিলের, তো সেই ক্ষেত্রে যদি ক্রেডিট থাকে, তো তখন আমাদের যেটা প্রসিডিউরটা হবে তখন, আচ্ছা আমি তাহলে এখানে যদি একটু দেখি, সো এখানে কিন্তু আমার কোনো আউটস্ট্যান্ডিং বিল নাই, মোটামুটি সবগুলো আমার পে হয়ে গেছে। তো এখানে তাহলে আমি একটা বিল ক্রিয়েট করি, ঠিক আছে, যেটার এখন পর্যন্ত পেমেন্ট হয়নি। তখন তার ক্রেডিটটা কিভাবে হবে বা পারচেজ রিটার্নটা জি আমরা স্যার। কিভাবে রেকর্ড করব। সো আমি ধরেন একজন সাপ্লায়ারকে নিচ্ছি, মিস্টার পিটার, এখানে ধরেন আমি নেট ফ্রি দিচ্ছি। এটা আমি এত ডেট না, আমি এটা 6 ডিসেম্বর দিই, 6 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর, এক্সক্লুসিভ অফ ট্যাক্স। এখানে আমি একটা আইটেম চুজ করি, সে লাইফ সেভিং ইকুইপমেন্ট। আইটেম নিচ্ছি ধরেন 2টা, এখানে ট্যাক্স দেই পারচেজ ট্যাক্স। দেখি স্যার এটা যদি একটু ক্যাটাগরি দিয়ে করে দিতেন। সরি,
তাহলে এটা যদি একটু ক্যাটাগরি দিয়ে করে দিতেন। ক্যাটাগরিতে আপনার সার্ভিস হয়, ঠিক আছে, ক্যাটাগরিতে আপনার সার্ভিস হয়, ঠিক আছে, ক্যাটাগরিতে আপনার সার্ভিস হয়। তো এখান থেকে আমি একটু দেখি ডেটটা ঠিক আছে কিনা, 6 ডিসেম্বর, এবং এখানে আমি এটা ওকে ঠিক আছে। সো এটাকে আমি মিস্টার পিটারের কাছে একটা বিল ক্রিয়েট করতেছি। এটা পারপোজ হচ্ছে যে যদি বিফোর পেমেন্টে আমার কোনো রিটার্ন থাকে, তো সেই ক্ষেত্রে আমার তার অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে। তো ক্যাটাগরি ডিটেলস এর যে ব্যাপারটা বলেন, এটা আমাদের সার্ভিসের বেলায় আমরা ক্যাটাগরি ডিটেলটা ইউজ করব, বাট নট টেঞ্জিবল যে সমস্ত জিনিস থাকে, তো ওখানে আবার এটা আসে না ক্যাটাগরি ডিটেলস এ। সো আমি এখানে কিছু আইটেম নিলাম, তো আইটেমে আমার কিছু প্রোডাক্ট আমি এখন বিল ক্রিয়েট করতেছি, যেটা পরবর্তীতে আমাকে কাস্টমার আবার ফেরত দিবে, আমার যে আমি ফেরত দিব, আমার যে সাপ্লায়ার আছে তাকে আমি এটা ফেরত দিব। তো সেই ক্ষেত্রে আমি লাইফ সেভিং ইকুইপমেন্ট নিচ্ছি দুটো, এবং এখানে আমি এটাকে পারচেজ ট্যাক্স দিয়ে টোটাল আমার যেটা হচ্ছে $1050, এটাকে আমি এখন সেভ এন্ড ক্লোজ করে ফেলি। সো বিল হচ্ছে $1050 ইজ সেভড, এবং এখানে যদি আমি আসি আমার এক্সপেন্স ট্রানজাকশন পেজে, তো এটা ছিল আমার একটাই এখন পর্যন্ত মেক পেমেন্ট আছে, কারণ মোটামুটি মোটামুটি না, সবগুলো আমার পেড হয়ে গেছিল। সেটা হচ্ছে আমার পিটারের কাছে করা $1050 একটা বিল, এবং এটা এখন পর্যন্ত আমার আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, এটা এখনো পেমেন্টটা হয়নি। তো এক্ষেত্রে আমার যদি কোনো পেমেন্টের আগেই আমার ফেরত দিতে হয়, তো তখন আমার যে প্রসিডিউরটা হবে বা আমি যে প্রসিডিউরটা ফলো করব, এখানে আর আগের মতো আপনার 3টা স্টেপ থাকবে না, একটা স্টেপে আমার কাজটা হয়ে যাবে। তো আমি এটা ওপেন করে এটা ডুপ্লিকেটে আসি একটু, আমি ক্যান্সেল করে দিই। সো এখান থেকে আমি আমার কুইক ক্রিয়েট থেকে সাপ্লায়ার ক্রেডিটে যাব। তো এখানে আমার সাপ্লায়ার ছিল মিস্টার পিটার, পিটারকে আমি নিচ্ছি। আর এখানে ডেট ছিল আমার 6 ডিসেম্বর, লেটস আমি এটা নিচ্ছি 8 ডিসেম্বর, ঠিক আছে। তার 2 দিন পর আমার কিছু সমস্যা হচ্ছে, আমি এটা এখন ফেরত দিতে চাচ্ছি। এক্সক্লুসিভ অফ ট্যাক্স, এটা হচ্ছে এক্সক্লুসিভ অফ ট্যাক্স, লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি দুইটা ছিল, ধরেন আমি একটা ফেরত দিচ্ছি। এখানে আমার ট্যাক্স হচ্ছে পারচেজ ট্যাক্স, পারচেজ ট্যাক্স দিয়ে টোটাল হচ্ছে কত 525, আর সব মিলিয়ে হচ্ছে 1050। তো আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। আচ্ছা আমি ডেটটা আবার একটু দেখি। পার্টি, মিস্টার পিটার, আইটেম, লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি একটা, পারচেজ ট্যাক্স, সবকিছু ঠিক আছে। সো যেগুলো আমি ঘন ঘন দেখতেছি এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, যদি ভুল হয়ে যায় সো অনেক ক্ষেত্রে কিন্তু রিভার্স করার কোনো অপশন থাকে না। তো এটা হচ্ছে আমার সাপ্লায়ার ক্রেডিটটা আমি ক্রিয়েট করলাম মিস্টার পিটারের এগেইনস্টে, এবং এখানে আমার যেটা হচ্ছে, এখানে এটা আমার যেটা বিল এখন পর্যন্ত আউটস্ট্যান্ডিং আছে, এখনো পে করা হয়নি পিটারের কাছে, আমি এখানে আসবো মেক পেমেন্ট অপশনে আসবো। সো মেক পেমেন্ট অপশনে যদি আমি আসি, তো এখানে দেখেন অ্যামাউন্ট পেড কত দেখাচ্ছে, ঠিক আছে 525, এটা কিন্তু আর আপনার 1050 কিন্তু না, ঠিক আছে, এটা কমে 525 হয়ে গেছে। পার্টি কে মিস্টার পিটার, ওই একই পার্টি, ঠিক আছে। এবং এখানে এটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলো আমার দেখানোর প্রয়োজন নাই, বাট নিচের দিকে যদি আমি আসি, সো তাহলে কেন 525 হলো, ঠিক আছে, তার অ্যাডজাস্টমেন্টটা দেখতে পারবেন। এটা ছিল আমার অরিজিনাল বিল, ঠিক আছে, এটা ছিল আমার অরিজিনাল বিল, যেটা ছিল $1050, এবং এখান থেকে আমি একটা ফেরত দিচ্ছি তাকে। আলটিমেটলি আর এটা 1050 থাকতেছে না, এটা কমে যাচ্ছে, এটা হচ্ছে 525। সো যখন এটা মাইনাস হয়ে যাচ্ছে ফ্রম 1050, তখন এটা আমার অ্যামাউন্ট পেড কত দাঁড়াচ্ছে 525, নো লঙ্গার ইট ইজ $1050 বিল। সেটাকে আমি সেভ এন্ড ক্লোজ করে ফেলি। সো বিল পেমেন্ট 5 ইজ সেভড, এবং আমার যদি এক্সপেন্স ট্রানজাকশনের এখানে আমি আসি, তো এখানে দেখেন, ঠিক আছে, এটা কিন্তু আমার ঠিকই ক্লোজ দেখাচ্ছে, হ্যাঁ, সে কিন্তু আমার এটা ঠিকই ক্লোজ দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যদি কোনো পারচেজের আগে মানে কালেকশন পেমেন্টের আগে যদি কোনো থাকে, তো তখন আমি এটা করব। একটু রিপোর্টে যাই, পারচেজ বাই সাপ্লায়ার ডিটেল, এখানে এসে আমি এটা অল ডেটস এ রান রিপোর্ট। সো অল ডেটস এ রান রিপোর্টে যদি আমি আসি, সো এখানে দেখেন যেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। সো আমাদের যেটা ছিল মিস্টার পিটার, এবং মিস্টার পিটারের কাছে যদি আমি আসি, সো এখানে আমার
দুইটা সাপ্লায়ার ক্রেডিট, একটা ছিল বিফোর পেমেন্ট এবং একটা ছিল আফটার পেমেন্ট। সো দুইটা সাপ্লায়ার ক্রেডিট ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে 8ই ডিসেম্বর, একটা হচ্ছে 10ই ডিসেম্বর। এটা ছিল বিফোর পেমেন্ট, ঠিক আছে, এটা ছিল বিফোর পেমেন্ট। 10ই ডিসেম্বর যেটা, এটা ছিল আফটার পেমেন্ট করা। সো এখানে আমি কি ফেরত দিচ্ছি তাকে, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ঠিক আছে, একটা একটা করে। তো এটা আমার তখন তার ব্যালেন্স থেকে ডিডাক্ট হয়ে নেট ব্যালেন্স আমার এত দাঁড়াচ্ছে। সো এটা হচ্ছে আমাদের মানে যদি আপনার বিফোর পেমেন্ট হয় এবং তখন যদি আপনার কোনো রিটার্ন করার থাকে, তো তখন আমরা এটা খুব সিম্পল, এখানে আপনি শুধু সাপ্লায়ার ক্রেডিটটা ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করে অরিজিনাল বিলে গেলে ওটা অটোমেটিক সে সিস্টেম অ্যাডজাস্টমেন্ট করে নেবে, ওখানে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। বাট যদি আফটার পেমেন্ট হয় তো সেই ক্ষেত্রে আপনার তখন জিনিসটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। ডিফারেন্ট বলতে তখন খালি ডিফারেন্ট না, একটু লেংদিও, তখন আপনাকে 3টা স্টেপে কাজটা করতে হবে। সো হাউ টু এন্টার এ ক্রেডিট কার্ড ক্রেডিট। সো ক্রেডিট কার্ড ক্রেডিটের যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদি আমাদের কোনো কিছু ক্রেডিট কার্ডে পারচেস করা হয় এবং এখানে যদি তার রিটার্ন করতে হয় যে আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পারচেস করছি এবং আমি এখানে যে সাপ্লায়ারের কাছ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পারচেসটা করছি এবং সেখানে আমি এটা ফেরত দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার পেমেন্ট মেথড যদি ক্রেডিট কার্ড হয় এবং যদি আমার এখানে যেটা পারচেস করছিলাম পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড দিয়ে, এখানে যদি আমি এটা ফেরত দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমার প্রসিডিউরটা কি হবে বা আমার কাজের এটা কি হবে, স্টেপ গুলা কি হবে। তো আমি এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো কিছু কিন্তু আমার মনে হয় না কিছু পারচেস করতে। আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টে আসি। চার্ট অফ অ্যাকাউন্টে এসে আমি একটু ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে দেখি ওটার কি অবস্থা। একটা বিগিনিং ব্যালেন্স আছে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সো 170 এটা ওপেনিং ব্যালেন্স হিসেবে দেওয়া। তো এখানে আমার কিন্তু নাই, ঠিক আছে, ক্রেডিট কার্ড হিসেবে আমার কিন্তু কোনো ট্রানজাকশন নাই। তো আমি একটা আহ, করি, আমি একটা এক্সপেন্স ক্রিয়েট করি, ঠিক আছে, একটা এক্সপেন্স ক্রিয়েট করি। বিলও করতে পারতাম কিন্তু আমাকে আবার পেমেন্ট মেথডে ওখানে করতে হবে। সো আমি এটা এক্সপেন্সে আমি এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করে আহ, এখন যদি আমার কোনো হয় তো সেই ক্ষেত্রে আমার এটা ক্রেডিট যদি থাকে তো সেই ক্ষেত্রে আমার অ্যাডজাস্টমেন্টটা কিরকম হবে সেটা আমি দেখা দিচ্ছি। সো এক্সপেন্সে আমি আসলাম, আমার এখানে পে হচ্ছে, ধরেন রবিনসন নিলাম। পেমেন্ট অ্যাকাউন্ট, আমি একটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট যেটা আমার আছে, নট চেকিং অ্যাকাউন্ট বা পেপল বা কিছু নিচ্ছে না, আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমার সাপ্লায়ারকে এখন পেমেন্টটা করব। আর এখানে আমার পেমেন্ট ডেট হচ্ছে 8ই ডিসেম্বর, ঠিক আছে। তো আমি এটা 6 ডিসেম্বর করে দিই। পেমেন্ট মেথড দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, আমি ক্রেডিট কার্ড দিলাম। রেফারেন্স নাম্বার যেহেতু নাই so আমি কিছু দিচ্ছি না। আইটেম ডিটেইলে যদি আমি আসি, সো আইটেম ডিটেইলে ধরেন আমি নিচ্ছি ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট দুটো। ট্যাক্স দিচ্ছে এখানে আমার ধরেন পারচেজ ট্যাক্স, কাস্টমার কিছু দিচ্ছি না, আমার এখানে দাঁড়াচ্ছে 900 আর 5% নিয়ে 945। সো এটা হচ্ছে আমার এটা রবিনসনের কাছ থেকে পারচেজ করতেছি আমি দুটো ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট এবং এখানে আমি যেটা দিয়ে পে করতেছি দ্যাট ইজ মাই ক্রেডিট কার্ড, আই এম নো লঙ্গার ইউজিং মাই ব্যাংক অ্যাকাউন্ট। আর এখানে এটাকে আমি সেভ এন্ড ক্লোজ করে দিই। সো এক্সপেন্স $945 is saved। এখন আমি যদি এখানে আসি রিফ্রেশ দিই, সো আমার ক্রেডিট কার্ড চার্ট অফ অ্যাকাউন্টে কি হচ্ছে একটু দেখি। সো আমার এটা চলে আসছে, ঠিক আছে, আমি যে ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা পে করছি রবিনসনকে। সো $945, ঠিক আছে, আর আগে আমার ছিল কত, $170, দুইটা মিলে এখন আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্স দাঁড়াচ্ছে 1115.2 আউটস্ট্যান্ডিং। তো এখন আমি যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যেটা আমার পার সাপ্লায়ারকে পে করলাম এবং এখানে আমার কিছু অ্যাডজাস্টমেন্ট আছে সেটা হচ্ছে আমি তাকে এখন কিছু ফেরত দিব। তো সেই ক্ষেত্রে আমি তো ক্রেডিট কার্ডের মাধ্যমে তো পেটা করে ফেলছি, এটা তো আমার এখন আবার রিফান্ড হবে। তো যেটা হবে, আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট হয় এবং সেটা যদি এখন আমি আবার ফেরত দিতে চাই এবং রিফান্ডের যে ব্যাপারটা, তো তখন এটা দেখানোর জন্য আমি কুইক রেট অপশনে যাব। কুইক রেট থেকে আমি ক্রেডিট কার্ড ক্রেডিট অপশন যেটা আছে সাপ্লায়ারের হেডিং এ সেটা আমি সিলেক্ট করব। তো দিস ইজ কল্ড ক্রেডিট কার্ড ক্রেডিট, ঠিক আছে। যদি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো কিছু পারচেস করা হয় এবং তারপর যদি কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে বা ক্রেডিট থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। সো ক্রেডিট কার্ড ক্রেডিটটা নিচ্ছি, পেই হচ্ছে আমার এখানে আহ, কে ছিল,
রবিনসন, আচ্ছা রবিনসন ছিল, ওকে রবিনসন নিচ্ছে। ব্যাংক, ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডই আছে, যেহেতু ক্রেডিট কার্ড ক্রেডিট, সো আমার এখানে আর কোনো অপশন নাই। ঠিক আছে, শুধুমাত্র ক্রেডিট কার্ড গুলাই থাকবে। সো এটা আমি নিচ্ছি। ডেট কি ছিল? ডেট ছিল 6 ডিসেম্বর, ধরেন আমি এটা দিলাম 9 ডিসেম্বর, কয়েকদিন পর। অ্যামাউন্টস আর এক্সক্লুসিভ অফ ট্যাক্স, এখানে আমি আইটেম ডিটেল কি ছিল, আইটেম ছিল এটা তো দেখা দরকার, কি জানি ছিল। রবিনসন রবিনসন লাইভ সেভিং ইকুইপমেন্ট মনে ছিল। মনে হয় না, তাহলে হবে না। মনে হইলে হবে না, অ্যাকাউন্টিং এ মনে হয় কথা নাই, বুঝছেন, মনে হয় এর উপর ভরসা নেই। তো আরবিসি ভিসা কোড, হ্যাঁ ঠিকই আছে, ওকে, এটা আরবিসি ভিসা কোড, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। ঠিক আছে, সো নিচ্ছি ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট নিচ্ছি। কোয়ান্টিটি ছিল 2টা, সো আমি একটা ফেরত দিচ্ছি, সো একটা নিলাম। ট্যাক্স ছিল পারচেজ ট্যাক্স, আর এখানে কি আছে দেখি দেখি, এক্সক্লুসিভ অফ ট্যাক্স, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, পার্টি সেম, ওকে ঠিক আছে। তো এভরিথিং ইজ ফাইন। এটা আমি এখন ক্রেডিট করতেছি, যেটা আমি রবিনসনের কাছ থেকে পারচেজ করছিলাম ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো 2টা আইটেম ছিল, ঠিক আছে, 945। তো আউট অফ 945 আমি তাকে 472.5 এর যে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা আমি ফেরত দিচ্ছি। তো আমার এটা আবার হবে, ক্রেডিট কার্ডে অ্যাডজাস্ট হবে। সো আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করি। তো এখন আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টে যাই, আমার যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেখানে একটু যাই, দেখি কি অবস্থা। চার্ট অফ অ্যাকাউন্ট দেখেন, অলরেডি ব্যালেন্স কমে গেছে দেখা যাচ্ছে। তো আমি এখন হিস্টোরিতে আসি। সো এটা ছিল আমার আপনার ঠিক আছে, চার্ট অফ অ্যাকাউন্টের হিসাব। সো এখানে যেটা হচ্ছে, তো এটা ছিল আমার অরিজিনাল যে এক্সপেন্স, ঠিক আছে, সেটা রবিনসনের কাছ থেকে যে পারচেজ করছিলাম থ্রু ক্রেডিট কার্ড, এটা ছিল 945, এবং এখান থেকে আমার যেটা ফেরত দেওয়া হয়েছে, তো আলটিমেটলি আমার এটা ক্রেডিট কার্ডে অ্যাডজাস্ট হচ্ছে, এবং অ্যাডজাস্ট হওয়ার পর এটা 472.5 আমার অ্যাডজাস্ট করে ব্যালেন্স দাঁড়াচ্ছে 642.7, যেটা একটু আগে আপনার 1100 সামথিং ছিল। তো এভাবে আমাদের যদি কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে পারচেস করা হয় সাপ্লায়ারের কাছ থেকে, এবং তারপর যদি আমাদের কোনো ফেরত দিতে হয় সাপ্লায়ারের কাছে এবং তার অ্যাডজাস্টমেন্টের অপশনটা, তখন আমরা এই ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে করে থাকবো। পারচেস বা সাপ্লায়ার ডিটেল রিপোর্টের কি অবস্থা একটু দেখি। This month to date net, all let's say run report. সো পার্টি ছিল রবিনসন, আচ্ছা রবিনসনে এই যে ক্রেডিট কার্ড ক্রেডিট চলে আসছে। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, ঠিক আছে, 2টা পারচেজ করছিলাম, এখান থেকে আমার একটা মাইনাস হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের তার ক্রেডিট কার্ড ক্রেডিটের ব্যাপার। তো আজকে ক্লাস এতটুকুই, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। স্যার একটা প্রশ্ন ছিল। জি করেন। স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নেবেন। স্যার আমরা যে ইনভেন্টরি গুলো ক্রিয়েট করছিলাম, যে ওইখান থেকে যে প্রোডাক্ট গুলো আছে ওগুলা যদি শেষ হয়ে যায় তখন ওগুলো আবার রিফিল করবো কিভাবে? আচ্ছা, ওখানে আপনাকে যেটা করতে হবে, আপনি এটা 2 ভাবে করতে পারবেন। ঠিক আছে, একটা হচ্ছে আপনাদের ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট কি দেখাইনি তো মনে হয়, দেখাইছি নাকি? ইনভেন্টরি কোয়ান্টিটি না স্যার, এটা অ্যাডজাস্টমেন্ট দেখানো হয়নি। দেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে। সো ওভাবে ওটা করতে পারবেন, ডিরেক্ট এন্ট্রি দিয়ে ওটা করতে পারবেন। আরেকটা হচ্ছে, আরেকটা মেথড হচ্ছে, আপনি যখন বিল ক্রিয়েট করবেন বা আপনি যখন এক্সপেন্স ক্রিয়েট করবেন, হ্যাঁ, সো এই যে আমি বিল ক্রিয়েট করতেছি, হ্যাঁ। এক্সপেন্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে, আমি যে দেখাচ্ছি আমার ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট 2টা কিনতেছি, বা আমার লাইফ সেভিং ইকুইপমেন্ট 2টা কিনতেছি, সো এগুলা কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি বিল বা এক্সপেন্স ক্রিয়েট করার মাধ্যমে এটা আপনি আপনার করতে পারবেন, রিফিল করতে পারবেন, যে আপনি ইনভেন্টরি গুলা সেল হচ্ছে, এগুলা রিডিউস হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা যদি আবার ওই ব্যালেন্সে করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি এটা পারচেজ করলে তখন আপনার কিন্তু এটা রিফিল হয়ে যাবে, মানে ওইভাবে এটা অ্যাডজাস্ট হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, যদি কোনো ক্লায়েন্ট মানে
টাকা ফুল দেয় নাই, হয়তোবা $100 বাকি আছে, $500 থেকে $100 হয়তোবা ডিউ রয়ে গেছে, সেটা বলে দিছে সেটা দিবে না আর। হুম। মানে ব্যাড ডেট আর কি। ব্যাড ডেটটা এখন আমি ইনভয়েসের কিভাবে কি মানে ইনভয়েসটা ক্লোজ করবো কি করে? আচ্ছা, ব্যাড ডেটের ব্যাপারটা আপনাদের আছে, আপনাদের টপিকে এটা আছে, এটা আমি দেখাই দেবো, সময় আসলে এটা আমি দেখাই দেবো। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া, গত পর্বে আমি একটা কোশ্চেন করছিলাম, যেটা হলো আপনার ডিসকাউন্টের ব্যাপারে। আপনি বলছিলেন যে এখন অনেক কিছু জুড়ে গেছে, তো নেক্সট যখন ক্লাস হবে তখন আমাকে মনে করে দিতে বলছিলেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ মনে পড়ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার কোশ্চেনটা ছিল, যদি আমরা কোনো একটা পার্টিকুলার আইটেমের উপর ডিসকাউন্ট দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমার তো রেটটা, আমি ধরেন আমার ঠিক খেয়াল নেই আমি কত রেটে সেট করছি, ধরেন আমার 10% বা এটা 8% আমার করা আছে। ঠিক আছে, ধরেন আমি একটা ইনভয়েসে যাচ্ছি, অ্যাডাম কোককে নিলাম, এটা আজকের ডেট দিই 6 ডিসেম্বর, এবং এখানে আমার প্রোডাক্ট আর সার্ভিসের আন্ডারে ধরেন আমি একটা নিলাম। ঠিক আছে, এবং এখানে আমি একটা ডিসকাউন্ট দিতে চাই, সো ডিসকাউন্টের প্রোডাক্ট নিলাম, সো আমার এটা 10% ডিসকাউন্ট দেওয়া আছে। তো এখন আমার যদি এটা এরকম হয় যে আমি এটা 8% দিতে চাই, বা আমি 50% দিতে চাচ্ছি, মানে আদার দেন 10%, তো সেই ক্ষেত্রে আমাকে কি আবার একটা নতুন ইনভেন্টরি আইটেম অ্যাড করতে হবে 50% দিয়ে বা 8% দিয়ে? হ্যাঁ, তো এটা হচ্ছে যদি আপনার কোনো আইটেম চেঞ্জ করতে, মানে রেট যদি ডিফারেন্ট হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে আর এটা ওই পিছনে গিয়ে কোনো এডিট করার দরকার নেই, বা নতুন আর একটা নন ইনভেন্টরি আইটেম অ্যাড করারও প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনি এখানে যে রেটটা আছে 0.10, এটা সিলেক্ট করে নেগেটিভ সাইন দিয়ে ধরেন এটা কত 50% দিচ্ছেন, সো 0.5, সো আমার কিন্তু এটা বাস অটোমেটিক তার অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে। 300 থেকে আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন, তো থাকতেছে কত 150। তো এটা হচ্ছে যদি আমাদের কোনো মানে আদার দেন দ্যাট ওই রেটটা বাদে যদি কোনো কিছু রেট ডিসকাউন্ট অফার করতে হয়, সো আপনাকে নতুন আরেকটা ক্রিয়েট করার কোনো দরকার নাই। আচ্ছা ভাইয়া, এই ইনভয়েসের মধ্যে এই সাবটোটালের নিচে যে ডিসকাউন্ট পার্সেন্টেজ অথবা ডিসকাউন্ট ভ্যালু যেটা থাকে, এটার কাজ কি? এটা হচ্ছে আপনার সাব টোটালের উপর হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার যদি ধরেন 3 থেকে 4টা আইটেম আছে এবং এখানে আপনি টোটালটার উপর ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, ইনস্টেড অফ গিভিং ডিসকাউন্ট অনলি ওয়ান প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে আপনি তখন ওই ডিসকাউন্ট পার্সেন্ট এটা ইউজ করবেন বা ভ্যালু। ও আচ্ছা, মানে একটার উপরে দিয়ে হচ্ছে আমি ওইখান থেকে ডিসকাউন্ট অন প্রোডাক্ট নামের একটা ইয়ে ক্রিয়েট করতেছি, আর টোটালটার উপরে হলে সেক্ষেত্রে আমি এই ডিসকাউন্ট পার্সেন্টেজ অথবা ভ্যালুটা আমি ইউজ করতেছি, এই তো? জি জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আমি আগের ক্লাসগুলোর দুইটা সমস্যা নিয়ে খুব সাফার করতেছি। আচ্ছা, কি সমস্যা? সমস্যা হচ্ছে জিরো রেটেড ট্যাক্স, এটা আমি অ্যাড করতে পারতেছি না। পারচেজ ট্যাক্স ঠিক আছে, সেলস ট্যাক্স ঠিক আছে, কিন্তু জিরো রেটেড ট্যাক্স যেটা, সেটা স্যার আবার কোনোভাবেই নিচ্ছে না, এবং নতুন করে দিলে আবার বলতেছে যে এটা অলরেডি এক্সিস্ট জিরো রেটেড আচ্ছা, ট্যাক্স। তাহলে তো অলরেডি এক্সিস্ট করলে তো আপনি এটা অন্য নামে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, জিরো রেটেড ট্যাক্স নামে অ্যাড করছেন, তো আপনি তাহলে এটা ট্যাক্স এক্সেম্পট বা ওই ধরনের ডিফারেন্ট কোন একটা নাম দিয়ে অ্যাড করেন, দেখেন। আর আরেকটা প্রবলেম হচ্ছে স্যার, এটা প্রবলেম কিনা আমি জানি না, ইনভয়েস যখন হয়েছে আর কি, ইনভয়েসে এখানে ট্যাক্স ইনভয়েস ব্যাপারটা শো করাচ্ছে আর কি, এটা কি সবার ক্ষেত্রেই হচ্ছে? কিসের কি ইনভয়েস বুঝিনি। আমি যখন ইনভয়েসটা ক্রিয়েট করছি আর কি স্যার, তো ওইখানে ট্যাক্স ইনভয়েস দেখাচ্ছে আর কি, এটার নামটা ট্যাক্স ইনভয়েস। ট্যাক্স ইনভয়েস মানে আফটার পেমেন্ট? জি স্যার। না স্যার, টোটালি একেবারে প্রথম ক্লাসের কথা বলছি, যখন ইনভয়েসটা তৈরি করছি স্যার, তো স্যার ওইখানে ইনভয়েসটা দেখাচ্ছে টোটালি পিডিএফ ফাইলে ট্যাক্স ইনভয়েস। ও হ্যাঁ হ্যাঁ, ওটা ট্যাক্স ইনভয়েসই থাকবে, ট্যাক্স ইনভয়েসই থাকবে, ঠিকই আছে। ও ও আচ্ছা আচ্ছা, ওটা ট্যাক্স ইনভয়েসই থাকবে। স্যার ওখানে দুইটা নাম আছে, একটা হচ্ছে ফাইল নেম ইনভয়েস আর একটা হচ্ছে ট্যাক্স ইনভয়েস, এই দুইটা নামের একই করা যাবে কি? ফাইল নেম ইনভয়েস আর ট্যাক্স ইনভয়েস এটা তো আপনার হাতে না, আপনি ট্যাক্স ইনভয়েস সিস্টেম আপনাকে এটাই দিবে, এটাই রাখতে হবে স্যার। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এস্টিমেট থেকে ইনভয়েস যখন স্যার এটাকে কনভার্ট করব, তখন এখানে স্যার রেট আমি যে কাস্টমাইজ করার ক্ষেত্রে এখানে তো 50% থাকে, অল থাকে, কিন্তু যখন কাস্টমাইজ থাকে ওই কাস্টমাইজে স্যার এখানে আমার রেটটা অ্যালাউ করতেছে না বা অ্যামাউন্টটা অ্যালাউ করতেছে না। ওখানে ক্লিক করলে দেখতেছি যে এক্সট্রা 3টা বক্স করতে পারবেন না আপনি, আপনার যে পার্টিকুলার আইটেমের যে অ্যামাউন্টটা আছে,
ঠিক আছে, ধরেন আমার ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট আমি নিচ্ছি দুইটা, তো দুইটা মিলে আমার দাঁড়াচ্ছে ধরেন 1000। সো আপনি শুধু 1000টাকে এডিট করতে পারবেন, শুধু 1000টা, বাট রেটটাকে কিছু করতে পারবেন না, বা কোয়ান্টিটিও কিছু করতে পারবেন না। জাস্ট অ্যামাউন্টটাকে আমি স্যার ইয়ে করতে পারবো, অ্যামাউন্টটাকে আপনি মানে ওই কোয়ান্টিটি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, যে আমি যদি একটা করি তো সেই ক্ষেত্রে আমার কত 500, তো সেই ক্ষেত্রে আমি অ্যামাউন্টের জায়গায় 500 লিখে দেব। ঠিক আছে স্যার এটা তো জটিল জটিল হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনাকে ম্যানুয়ালি হিসাব করে করতে হবে। বুঝতে পারছি। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে আমার একটা স্ক্রিন শেয়ারের কথা বলছিলেন, ও এটা আচ্ছা কি আচ্ছা প্রেজেন্ট? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা Okay, sir. নিয়ে আমি আপনার কাছে আসতেছি। ওকে স্যার। আচ্ছা আমি একটা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। ঠিক আছে, সবাই একটু খেয়াল করেন। সুব্রত দে আছেন? হ্যালো প্রেজেন্ট ভাইয়া। শামীম রানা, মোহাম্মদ শামীম রানা, আসি ভাইয়া। তসলিম আক্তার। আচ্ছা তসলিম আক্তার মানে কি কমেন্ট করছে নাকি? ঠিক আছে, উনি কমেন্ট করছে। আচ্ছা তারপর শরীফুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম আছেন? মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম আছেন? সাবরিনা হক, জি স্যার আছি। আবুল হোসেন, ইয়েস ভাইয়া প্রেজেন্ট। ভাইয়া শরীফুল ইসলাম আছি। ও শরীফুল ইসলাম আছেন, আচ্ছা। মহিউদ্দিন ওমর, মহিউদ্দিন ওমর আছেন? মহিউদ্দিন ওমর আছেন? আছে ভাইয়া, কমেন্ট করছে। ও আচ্ছা, তাহলে সামিয়া ফেরদৌস, আছি ভাইয়া। মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন আছেন? জি ভাই আছি আছি। মোহাম্মদ আলামিন, জি ভাইয়া আছি। কামরুল কায়েস, আছি ভাইয়া। ফেরদৌস রহমান অন্নি, জি ভাইয়া আছি। আতিকুর রহমান, জি ভাই আছি ভাই। শাফাত হোসেন ঠাকুর, উনি তো আছেন। জি স্যার আচ্ছা। নুজহাত তাবাসসুম, জি ভাইয়া আছি। মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল আছেন? মোহাম্মদ ইব্রাহিম খলিল, সুমাইয়া নওরিন। জি ভাইয়া আছি। আচ্ছা আপনার নামটা মার্ক করা কেন, কোনো আইডিয়া আছে আপনার? এটা ভাইয়া আগের ক্লাসেও বলেছিলেন। আচ্ছা আপনার কোনো আইডিয়া নাই? না, এটা আপনি হচ্ছে অ্যাসাইনমেন্টের আগেও জিজ্ঞেস করেছিলেন। না না, ওটা তো অ্যাসাইনমেন্ট শিটে, এটা অ্যাটেন্ডেন্স শিটে। এটার বিষয়ে আপনি নেক্সট ক্লাসে বলেছিলেন, কিন্তু আমার তো এই বিষয়ে কোনো আইডিয়া নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জাহিদুল ইসলাম রাসেল আছেন? প্রেজেন্ট ভাইয়া। জুবাইর হোসেন, জুবাইর হোসেন আছেন? জুবাইর হোসেন আছেন? রেজওয়ানুল ইসলাম, ইয়েস স্যার। ওনারটা দুইবার আছে নামটা, রেজাউল ইসলাম। নিচেও আছে আবার। নিচেও আছে আবার, ওটা কি আপনি নাকি? না না, অ্যাসাইনমেন্ট শিটে দেখলাম দুই জায়গায় দেওয়া। না না, একটাই তো। অ্যাসাইনমেন্ট শিটটা যেটা দিছে, আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করি না, ওনার নামটা দুই জায়গায় আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা রাফি রহমান আছেন? আছি ভাইয়া। আমলের লাইনে তুমি দেখো সাদিয়া বিনতে রহমান, আর তোমার সাদিয়া বিনতে রহমান আছেন? সাদিয়া বিনতে রহমান, আল্লাহ কিভাবে মিলাবে এটা আসলে কামরুল তোমার আছি ভাইয়া। লাইনে ত্রুটি নূর করো হোসেন, না, ত্রুটি করো না তুমি। নূর হোসেন, নূর হোসেন আছেন? স্যার প্রেজেন্ট স্যার, আছি। আচ্ছা তারপর অনন্ত কুমার সূত্রধর আছেন? আছি স্যার। একটা প্রতি আপনার এস আর ডিটা মনে হয় ক্যাপিটাল লেটার হবে তাই না? এই বাকি যারা প্রেজেন্ট দেন না অফ করে রাখেন আরে ভাই। আর যেই সময়টা তোমার জন্য মনে হয় উত্তম সময়। আচ্ছা আফরোনিকা আছেন? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। ফাহিম আহমেদ, প্রেজেন্ট।
এই সময় তুমি তোমার সমস্যা এইচ এম আমিনুল ইসলাম। প্রতিদিন প্রত্যেক দিন, ঠিক আছে, 2টা রাকাত করতে সর্বোচ্চ 4 আচ্ছা, কে জানি কথা বলতেছে। আচ্ছা, এইচ এম আমিনুল ইসলাম আছেন? এইচ এম আমিনুল ইসলাম আছেন? নাই? আচ্ছা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আছি সুবেন ভাই। পঙ্কজ সাহা। পঙ্কজ সাহা আছেন? পঙ্কজ সাহা। প্রেজেন্ট স্যার। আচ্ছা, মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান আছেন? মোস্তাফিজুর রহমান। সোলাইমান মিয়া। ইয়েস স্যার। মোহাম্মদ হোসেন মুন্না, সরি মাহমুদ হোসেন মুন্না। মাহমুদ হোসেন মুন্না আছেন? প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা স্যার জুবাইর আছে, ও এসএমএস করছে। আচ্ছা, এসএমএস করছে জুবাইর হোসেন। জুবাইর হোসেন এসএমএস করছে কাকে? স্যার ওই গ্রুপে। গ্রুপে এসএমএস করছে। আচ্ছা, তারপর একেএম তারিক আমান আছেন? একেএম তারিক আমান, উনি কি আছে? তারিক আমান। অদিতি ঘোষ তন্নি। হ্যাঁ ভাইয়া, তারিক আমান আছি। আচ্ছা, তারিক আমান আছেন। আচ্ছা, ঠিক আছে। জি জি। অদিতি ঘোষ তন্নি আছে? অদিতি ঘোষ তন্নি না থাকলে কমেন্ট করবেন। সজীব শেখ। সজীব শেখ কি আছে? জি স্যার আছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি নামগুলো আবার বলতেছি কারা কারা অ্যাবসেন্ট আছেন। অদিতি ঘোষ তন্নি অ্যাবসেন্ট, মুস্তাফিজুর রহমান অ্যাবসেন্ট, তারপর হচ্ছে এইচ এম আমিনুল ইসলাম অ্যাবসেন্ট, তারপর হচ্ছে সাদিয়া বিনতে রহমান, উনি অ্যাবসেন্ট। ভাইয়া সাদিয়া বিনতে রহমান আছেন, কমেন্ট করেছেন। ও, কমেন্ট করছে। তারপর জি ভাইয়া। হচ্ছে জুবাইর হোসেন, উনি এসএমএস করছে না? জি ভাই। তারপর হচ্ছে ইব্রাহিম খলিল আছে? উনি নাই মনে হয়। তো ইব্রাহিম খলিল অ্যাবসেন্ট, তারপর হচ্ছে আর কেউ নেই। আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখি আপনাদের কমেন্ট বক্সে কে ভাইয়া আছে। সোমাইয়া নূরের নামটা মার্ক করা কেন, এটা একটু দেখবেন প্লিজ। এটা তো আমি বলতে পারবো না, এটা হয়তো আপনার স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু আছে স্যার মনে হয় ওনার ইনফরমেশনে কোনো গরমিল আছে কিনা। মনে হয়। ইনফরমেশনে গরমিল। আচ্ছা, আচ্ছা আপনাদের ঠিক ক্লাস আছে, শেষ, আমি তো আপনারা যার লিভ নিতে মাধ্যমে পারেন। অ্যাডমিট হয়েছি আমি তার মাধ্যমে কথা বলছি। আপনাদের ক্লাস শেষ, তো আপনারা যাদের প্রয়োজন আছে লিভ নিতে পারেন, ঠিক আছে? যাদের কোয়েরিজ আছে তারা থাকেন। ভাইয়া একটা সমস্যা নিয়ে কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি একটু দেখে নেই কারা কারা কমেন্ট বক্সে কমেন্ট করছে। আমি একটু দেখে নিচ্ছি। সাদিয়া বিনতে রহমান, ওনাকে মনে হয় দিছি, ওনাকে তো দিছি। আচ্ছা, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, দেওয়া আছে। ওকে। আর কে? আর হচ্ছে জুবাইর হোসেনও দেওয়া আছে, সাদিয়া বিনতে রহমান দেওয়া আছে, অনন্ত কুমার। অনন্ত কুমার কে? অনন্ত কুমার নামের আমার কেউ আছে? আছে স্যার। আচ্ছা, ও আচ্ছা, আছে তো। আচ্ছা, ঠিক আছে। অনন্ত কুমার আছে, সামিয়া ফেরদৌস তো দিছি, মহিউদ্দিন ওমরও দিছি, তসলিম আক্তারকে দেওয়া আছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি বলেন। হ্যাঁ, শওকত ঠাকুর, আপনার এটা স্ক্রিন শেয়ার করেন তো দেখি কি অবস্থা। জি স্যার, একটা মিনিট। ইউর এন্টায়ার স্ক্রিন। হ্যাঁ, ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। জি স্যার। দেখতে পাচ্ছেন কি স্যার? ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করে আপনি করেন, আপনার দেখেন ছোট্ট একটা উইন্ডো আসছে, ওইটা সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট করে শেয়ার। হ্যাঁ হ্যাঁ, শেয়ার। জি পেয়েছেন স্যার? সিলেক্ট করে শেয়ার করছেন? হ্যাঁ। ওই কিছু তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি দেখেন ইউর এন্টায়ার স্ক্রিন। এখন স্যার, এখন না, এখনো তো কিছুই নেই। আচ্ছা, আপনি আবার ট্রাই করেন, দেখেন ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। করছেন? এখন তো এই অপশনটা
স্টপ প্রেজেন্টিং এ যান, স্টপ প্রেজেন্টিং করে আবার একটু দেখেন। স্টপ প্রেজেন্টিং তো হচ্ছে না। স্যার প্রেজেন্ট নাও দিয়ে স্ক্রিন শেয়ার করা যায় না? প্রেজেন্ট নাও দিয়ে তো করলাম, কিন্তু ওটা তো নেয় না এরকম। আচ্ছা দেখেন, আপনি স্টপ প্রেজেন্টিং আচ্ছা করে আমি আবার দেখেন। ট্রাই করতেছি। ওকে স্যার। স্যার ফেসবুক গ্রুপে আমার দুটো প্রবলেম নিয়ে স্ক্রিনশট দিয়ে রাখছি স্যার, কাইন্ডলি যদি একটু দেখতেন ফেসবুক গ্রুপে। কি মেসেঞ্জার গ্রুপে? জি স্যার, মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা স্যার আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারেন, আপনাদের কোনো সমস্যা, লিভ নিতে পারেন। এখানে বলেন কি সমস্যা। ভাইয়া আমার একটা সমস্যা ছিল। আচ্ছা তারিখ দাঁড়ান দাঁড়ান, আমি রিপন রিফাতকে বলে নেই। আপনার কি সমস্যা? আপনার বলো হিউজ প্রবলেম, কি সমস্যা আপনার ওখানে? রিপন রিফাত কি আছেন? রিপন রিফাত কি আছেন? শোনা যাচ্ছে কথা? স্যার আমি আছি, আপনি কাইন্ডলি যদি মেসেঞ্জার গ্রুপটাতে একটু দেখতেন স্যার, ওইখানে আমি প্রবলেম দুইটা স্ক্রিনশট দিছি স্যার। আচ্ছা, মানে এখানে কি বলা যাবে না? স্যার বলা যাবে না বলতে আমি ব্যাপারটা প্রেজেন্ট করতে পারতেছি না, ব্যাপারটা ওইভাবে আর কি স্যার। আই সি। আপনি কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপে দেখেন স্যার, কাইন্ডলি করতে। ঠিক আছে। আচ্ছা, আর কি কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। তারিখ বল। আচ্ছা আমি ভাই ওই প্রোডাক্ট এন্ড সার্ভিসের যে এটা লিস্টটা ওই ব্যাচ আকারে যখন আপলোড করার সময় টাইপ, প্রোডাক্ট টাইপে তো কিছু ছিল না এক্সেলে, হ্যাঁ, কিন্তু ওটা আপলোড করলাম তখন সবগুলো সার্ভিস মানে ইনভেন্টরি চলে আসতেছে, হ্যাঁ। তো আমি আবার এক্সেলটাকে আমি যেগুলা নন ইনভেন্ট মানে তিনটা তো ইনভেন্টরি ছিল আইটেম, আর বাকিগুলো ছিল আপনার সার্ভিস ওরিয়েন্টেড আইটেম। তো ওতে সার্ভিস লিখলাম, তারপর আবার আপলোড করলাম, কিন্তু বারবার ওই সিস্টেমে ইনভেন্টরি দেখায়, মানে ওই ক্যাটাগরিটা মানে টাইপটা চেঞ্জ হচ্ছে না, বারবার ইনভেন্টরি থাকতেছে। ওটা আপনার ঠিকই আছে, আপনার তিনটা আইটেম আপনার ইনভেন্টরি হিসেবে অ্যাড হবে, ঠিক আছে, আর বাকি যেগুলো ওগুলো সার্ভিস হিসেবে অ্যাড হবে। অ্যাড হবে কিনা অ্যাড হচ্ছে না, তো ওগুলো তো ইনভেন্টরি হিসেবে অ্যাড হয়ে যাচ্ছিল ভাইয়া ওই সার্ভিস গুলো। জি, তো আমি পরে ওগুলা ম্যানুয়ালি এক একটা হাতে সার্ভিসের আন্ডারে এন্ট্রি করেছি, অ্যাড করেছি। যে এক্সেল ইটা আপনাদের সাথে শেয়ার করছিলাম ওখানে কোনো এডিট করছিলেন? না আমি